স্বাধীনতার ৫৫ বছর। এই ৫৫ বছরে কে কতটুকু স্বাধীন, কতটুকু স্বাধীনতা আপনি ভোগ করছেন, এটা আপনি নিজেরে প্রশ্ন করেন। প্রশ্ন করলে বোঝা যাবেন যে এই স্বাধীনতায় আপনাকে কতটা আপনার প্রতিদিনের জীবনযাত্রার যে মান সেখানে কতটা উন্নয়ন করতে পেরেছে, এটা নিজেরা জিজ্ঞেস করেন। এর উত্তর দুই ধরনের আসবে। এখানে আবার কিছু মানুষ তো উন্নত হয়েছেই, যারা কিনা পাতলা পায়খানা পাছার মধ্যে হালকা একটু লিকুইড বের হইলেই মনে করেন এয়ার অ্যাম্বুলেন্স দাঁড়ানো থাকে, সিঙ্গাপুরে নিয়ে যায়। ওনার কাছে স্বাধীনতার ডেফিনেশন একরকম হবে। ক্যান্সার হওয়ার পরেও যে কিনা ক্যামো দেওয়া খুব জরুরি, সেই ক্যামোর সিরিয়াল পাওয়ার জন্য যে যার কিনা 3 মাস বসে থাকতে থাকতে মারা যায়, ক্যামো দিতে পারে না, তার কাছে ঢাকা মেডিকেলে যান, আপনি ক্যান্সার হাসপাতালে যান, আপনি সোহরাওয়ার্দীতে যান, মিটফোর্ডে যান, ওইখানে যায় পরিবেশ দেখলেই বুঝবেন যে স্বাধীনতা কাকে বলে। ওই মানুষের কাছে জিজ্ঞেস করেন, ও আপনারা বলে দিবে যে স্বাধীনতা কাকে বলে, এই স্বাধীনতায় ওনার জন্য কত উপকার করেছে। আজকে বাংলাদেশের যেটুকু অর্জন শুধুমাত্র একটা জায়গায়, সেটা হচ্ছে প্রবাসীরা দেশের বাইরে থাকে, এরা কিছু ডলার পাঠায়। এই ছাড়া বাংলাদেশের কোনো অর্জন নাই, কোনো জায়গায় কোনো অর্জন নাই। সেই মানুষগুলোরে গিয়ে জিজ্ঞেস করেন তাদেরকেও এই সরকার কতটুকু সুখে রাখতে পেরেছেন। একটা টিকিটের জন্য ঈদে দেশে আসতে পারে নাই। সরকারের তো উচিত প্রতিটা প্রতি 2 ঈদে সবাইকে সমপরিমাণ টিকিটের সমপরিমাণ টাকা দিয়ে দিবে সরকার। আনেন, আপনার দেশে ঈদ করতে মন চায়, ছেলে মেয়েরে পড়ালেখা করেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়, কানাডায়, আর ঈদের সময় তাদের সেই লন্ডন গিয়ে আবার বাজার টাজার মার্কেট টার্কেট করে নতুন মডেলের টাইফোন গোল্ড সব কিনে নিয়ে এসে তারপরে ঈদ করতে মন চায়। আর সৌদি আরবের ওই প্রবাসীর ঈদ করতে মন চায় না। ওরে যায় জিজ্ঞেস করেন স্বাধীনতার মানে কি, ও বলে দেবে। সো আপনারা আমার এই ভিডিওটা যখন দেখছেন, আমাদের এই দেশের স্বাধীনতাটা হইলো, এই ভিডিওটা দেখার 24 ঘন্টাও পার হয় নাই, দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের একটা বাস আস্তে করে ফেরি দিয়ে নেমে পানিতে পড়ে গেল। 40-50 জন যাত্রী নিয়ে, সেখানে আমি ভিডিও করার আগ পর্যন্ত যতটুকু জানতে পারলাম 25 জনের লাশ অলরেডি উদ্ধার করা হয়েছে। আরও কতজন মারা যাবে ঠিক নেই। আপনার এই মরার স্বাধীনতা তৈরি হয়েছে 1971 সালের যুদ্ধ মধ্য দিয়ে। আপনি মরবেন, এটাই স্বাধীনতা। আপনি প্রজা, আপনি ওদের গোলামি খাটবেন। ওদের একজন মারা যাবে, ওদের পরিবারের রাষ্ট্রীয় শোক হবে। আপনি 25 জন না, 25,000 মারা গেলেও রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হবে না। এটার নামই স্বাধীনতা। এই স্বাধীনতার জন্যে বাংলাদেশের মানুষ 1971 সালে যুদ্ধ করেনি, যুদ্ধ করেও নাই, এটাও বাস্তব কথা। এখন আপনি ওদেরকে বলবেন, ধরেন স্বাধীনতা এই যে এটা নিয়ে যে বিশাল আকারে সবচেয়ে বেশি করে আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তোর আব্বা বলেছিল তাজউদ্দিন নাকে তেল দিয়ে ঘুমাও, 27 তারিখ হরতাল। 1971 সালে 27 তারিখ হরতাল হওয়ার কথা ছিল। তাজউদ্দিনের মেয়ের লেখা বই, ভাই আপনি আমারে বিশ্বাস করার দরকার নাই, আপনারও আমি বিশ্বাস করব না। সো আমরা 71-এর ওগুলো নিয়েই, যারা ওই সময়ের মানুষ তাদের কথা যা বলেছে তাদেরকে নিয়েই শুনবো। এই শেখ মুজিব সেদিন পাঞ্জাবি ইস্ত্রি করে সুটকেস গুছায় তারপরে পাকিস্তানিদের সাথে চলে গিয়েছিল। এই মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে শেখ মুজিবকে বানানো হয়েছে জাতির পিতা, আর জিয়াউর রহমানকে বানানো হয়েছে স্বাধীনতার ঘোষক। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, এটা সত্যি কথা, কিন্তু এইটারও আবার আওয়ামী লীগ মিথ্যা বানিয়েছে। অতএব এই ইতিহাসের কোনোটাই সত্যি না। সত্যি যে ইতিহাস, সেটা যদি নাকি করতে চাইতো তাহলে 55 বছরে করা সম্ভব ছিল। প্রতি বছর একটা মন্ত্রণালয় করা হয়, বালযুদ্ধ মন্ত্রণালয়। এই বালযুদ্ধ মন্ত্রণালয়টাকে আপনার একজন মন্ত্রী দেয়, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সচিব দিয়া বিশাল একটা অফিস নিয়ে সচিবালয় তারা দখল করে আছে। সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় 55 বছরে আজ পর্যন্ত আমাদেরকে বলতে পারে নাই কতজন মানুষ মারা গিয়েছিল, কতজন মুক্তিযোদ্ধা, কারা আসল মুক্তিযোদ্ধা, কারা আসল রাজাকার, কিচ্ছু না। এটা একটা ব্যবসা। এই ব্যবসা করে বিএনপি আসলে বিএনপি খায়, আওয়ামী লীগ আসলে সবচাইতে ব্যবসা করে খায়। এই ব্যবসা করার জন্যই এই মুক্তিযোদ্ধাটাকে আমাদের সামনে এইভাবে দাঁড় করায় রাখা হয়েছে। আর পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা সারা জীবন যেন খুব খারাপ থাকে এই জন্য গাঁজাখুরি এক গল্প
2 লাখ আপনার এই মহিলাদেরকে করা হয়েছে, রেপ করা হয়েছে। ওরে বাবা রে বাবা, পাকিস্তানিরা তোমাদেরকে চোদে না, সরি, লাগায় না তোমাদেরকে। তো ওইখানে আরেক হলো কি 30 লাখ মানুষকে হত্যা করেছে। এই 2 বাল দিয়া মানুষকে বিশাল আকারে একটা মধ্যে ফেলে রেখেছে। এটার কারণ কি? এটার কারণ হলো বাংলাদেশ যেন সারা জীবন ইন্ডিয়ার পায়ের তলে থাকে, কোনোদিন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক না হয়, ইন্ডিয়ার ওই পাশে যেন না যাইতে পারে কোনোদিন। যাই করবে, আপনার পররাষ্ট্রনীতি, আপনার অর্থনীতি, আপনার সংস্কৃতি যা যা আছে সব কিছু কন্ট্রোল করবে ইন্ডিয়া। এই জন্যই আমাদেরকে এইভাবে ধরে রাখা হচ্ছে। ভাই 1947 সালে 2 পাকিস্তানের 1000 মাইল দূরে যখন ভাগ করে দিয়ে গিয়েছে না ব্রিটিশরা ওই সময় 2 পাকিস্তানের আলাদা করে দিয়ে গেছে। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে 2টা দেশ এরকম ভৌগোলিক মধ্যে না থেকে আলাদা থেকে কোথাও আছে। পৃথিবীতে কোনো দেশে কোনো জায়গায় আছে আপনি বলেন আলাদা একসাথে? কেউ নাই। তো বাংলাদেশ আর পাকিস্তান কেমনে থাকবে? টুডে টুমোরো তারা আলাদা হইতই, এটা একদম বাস্তবতা। এর বাইরে আমরা কখনোই যাইতে পারতাম না। এক সময় না এক সময় বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে 1968 সালে, যখন শেখ মুজিব জায়া রয়ের সাথে আগরতলায় গিয়ে বৈঠক করেছে। পাকিস্তানিরা দয়া করে ওরে মাফ করে দিয়ে, ওরে তো ওই সময় ঝুলাই দেওয়া দরকার ছিল, ওরে মাফ করে দিয়ে তারপরেও চেয়েছে একসাথে থাকতে। তারপরেও কন্টিনিউয়াসলি এই পাকিস্তানিদের সাথে যুদ্ধ, পাকিস্তানিদের লোকজনকে মারা, পাকিস্তানি মহিলাদেরকে রেপ করা। শেখ মুজিব, আরে বেটা, ইতিহাস পড়তে হইলে মানে নিয়ে তর্ক করতে হইলে কারোর সাথে তর্ক করবি কোনো বিষয় নিয়ে, ন্যূনতম জানবি তো। আমার যদি এখন মেডিকেল টার্ম নিয়ে কথা বলতে বলি, আমি তো টার্মের কোনো কিছুই জানি না। এখন তুই যদি ইতিহাস নিয়ে কথা বলতে চাস, মিনিমাম তোর আব্বা যে বই লিখে গিয়েছে তোরা দাবি করিস, এটার নাম কি? অসমাপ্ত আত্মজীবনী। তোর বাপের অসমাপ্ত আত্মজীবনীর মধ্যে দেখবি এই আদমজি জুট মিলের যে মাঠ, এই কলোনির মাঠের এখানে একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে শেখ মুজিব বলছে কমপক্ষে 500 পাকিস্তানিদের লাশ এখানে হয়ে আছে, কমপক্ষে 500 এই পানির মধ্যে ভেসে আছে। এইভাবে পাকিস্তানিদের সাথে তিলে 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 বাংলাদেশিদের করা হয়েছে। পাকিস্তানিরা আমাদের কিচ্ছু দেয় নাই, পাকিস্তানিরা আমাদেরকে সব জায়গায় শোষণ করে রেখেছে, পাকিস্তানিদের সাথে পাকিস্তানিরা আমাদেরকে দিয়ে কাজ করিয়ে সব নিয়ে গিয়েছে, এখানে কিচ্ছু করে নাই। বেটা, পাকিস্তান গিয়েছে আজকে 55 বছর। এই 55 বছরে পাকিস্তান আদমজি জুট মিল দিয়ে গিয়েছে, আদমজি জুট মিল বন্ধ হয়েছে। নিউজ প্রিন্ট কাগজ মিল দিয়ে গিয়েছে, নিউজ প্রিন্ট কাগজ মিল বন্ধ হয়েছে। এই যে বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ফ্যাকাল্টিগুলো, ডিপার্টমেন্টগুলো পাকিস্তান করে দিয়ে গিয়েছে, বেশিরভাগ বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় পাকিস্তানের করা, রংপুর মেডিকেল এবং রংপুর বিশ্ববিদ্যালয়, সিলেট ওসমানী মেডিকেল পাকিস্তানের করা, ময়মনসিংহ মেডিকেল পাকিস্তানের করা, চিটাং মেডিকেল পাকিস্তানের করা, এই যে কমলাপুরটা পাকিস্তানের করা, এই যে সংসদ ভবনটা পাকিস্তানের করা। স্বাধীনতার অর্জনের মাত্র 2 বছর আগেও যখন খুব তিক্ত সম্পর্ক, তখনও পাকিস্তানিরা এখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা করে গিয়েছে 1969 সালে। গুগলে সার্চ দিয়ে দেখ এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছে। সবগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে সার্চ দিয়ে দেখবি যে যেই 23 বছরের বঞ্চনা গাঞ্ছনার ইতিহাস এগুলি শোনায় এই বালের কথা, এই পাকিস্তানিরা এই 23 বছরে এই জিনিসগুলো করে দিয়ে গিয়েছে। যদি না হইতো, বালটাও হইতো না। 1974 সালে খালি এই চারুকলাটা হয়েছে, এর বাইরে আজ পর্যন্ত না হয়েছে কোনো নতুন বিশ্ববিদ্যালয়, না হয়েছে ফ্যাকাল্টি। এইটার নামই বাংলাদেশের স্বাধীনতা। এই বালের গান শোনায় ভাই আপনি বলবেন যে হ্যাঁ ওরা আমাদের শোষণ করার জন্য এখানে, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে করেছে পাকিস্তানের লোক এসে পড়ার জন্য, তোর লোকেরা শিক্ষিত করার জন্য এগুলো বানিয়েছে, তারা করেছে এগুলো। এই যে পিজি হাসপাতালটা, এই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল হাসপাতাল ওইখানে দেখবি যে পাকিস্তানি ডাক্তারদের কি অবদান, কি করে গিয়েছে তারা এই হসপিটাল। এটা তো 500 বেডের ছিল এক সময়, পরে 1800 বেড। এগুলো কারা করেছে? এই পিজি হাসপাতালের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কারা করেছে? পাকিস্তানিরা করেছে। আজকে তাদের সাথে আমাদের বিশাল খারাপ সম্পর্ক। ভাই কোনো সমস্যা নেই, আমি এগুলো বলার মানে এটা না যে আমরা আবার পাকিস্তানিদের সাথে আলাদা হইতে বা আলাদা হওয়ার দরকার নাই। আমেরিকার সাথে জাপানের আজকে মধুর সম্পর্ক, দক্ষিণ কোরিয়ার মধুর সম্পর্ক, ভিয়েতনামের মধুর সম্পর্ক। ভাই তাদের সাথে যুদ্ধ হয় নাই। আজকে আফগানিস্তানের সাথে রাশিয়ার সম্পর্ক ভালো, একসময় এরা যুদ্ধ করে স্বাধীন হয়েছে ওদের কাছ থেকে। আমেরিকায় আফগানিস্তানকে সাহায্য করেছে, এটাই কৌশল। যার যখন যাকে দরকার হবে, এই ইরানের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ ছিল না, তারা আজকে রাশিয়ার কাছ থেকে সব সুযোগ সুবিধা নিচ্ছে না।
আমাদের এই সুযোগ সুবিধা যেন আমরা নিতে না পারি, ভারতকে যাতে আমরা ওভারটেক করে কোথাও যাইতে না পারি, এই জন্য এই ধরনের এই গাঁজাখুরি গল্প সব জিয়ে রাখা হয়েছে, যেন পাকিস্তানিদের সাথে আমরা কোনোভাবে কোনো সুযোগ সুবিধা, কোনো চুক্তি, কোনো কিছু করতে না পারি। ভাই, পাকিস্তান আলাদা, আমরা আলাদা। আমি আমার কাজে পাকিস্তানকে কাজে লাগাবো, পাকিস্তান পাকিস্তানের কাজে আমাকে কাজে লাগাবে। এইভাবেই চলতে হবে। এখন যদি নাকি আপনি বলেন যে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, ভারত হলো আমার ভাই, ভারত কয়েকদিন আগে আমাদের তেল দিয়েছে, তেল নাকি কার বলতে গেলে আবার আমার মুখ খারাপ হয়ে যায়, বুঝছেন, আমি কন্ট্রোল করতে পারি না। ওদের কার নাকি কোন দিক দিয়ে নাকি তেল দিয়েছে। আরে ভারত এখন তেল না, ভারত এখন আরও অনেক কিছু দিতে পারে, কারণ ভারতের এখন চিপার মধ্যে আছে, যেই কারণে ভারত এখন আমাদেরকে কোনো না কোনোভাবে একটা করতে হবে। কিন্তু ভারতের আসল চেহারা কি সেটা বুঝবি, সেটা বুঝতে হলে চল একজন একটু বক্তব্য শুনি তোদের ভারতের আব্বার। ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। তারেক রহমানের দেশে ফেরা এবং প্রধানমন্ত্রী হওয়ার নেপথ্যে ভারতের একটি বড় পরিকল্পনা ছিল, আগেই বলেছি। কথা ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক রাজনীতি হবে না এবং উগ্র মৌলবাদী শক্তি, বিশেষ করে জামাতের প্রভাব নিয়ন্ত্রণ করা হবে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই তারেক রহমানের ভোল বদল শুরু হয়েছে। ভারতের দেয়া সেই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন এখন আর তার কাজে দেখা যাচ্ছে না। তিনি জামাতকে মন্ত্রিসভায় জায়গা দেওয়ার কথা ভাবছেন এবং আওয়ামী লীগের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা ও আইসিটি ট্রাইব্যুনালের খড়গ বহাল রেখেছেন। বরং চিঠি দিচ্ছেন আইসিটির রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে যাতে তাড়াতাড়ি বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। দিল্লির কূটনীতিকদের মতে এটি ভারতের সাথে করা বড় ধরনের কথা খেলাপি বা বিশ্বাসঘাতকতা। আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার খাড়া তোলার কথা আর উঠছেই না। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাবার জন্য উল্টে ভারতের কাছে ইউনুস জমানাচ্ছে কড়া চিঠি দিয়ে প্রত্যর্পণ দাবি করছে তারেক রহমান সরকার। এসব কিসের লক্ষণ? এই সব কিছুই কি সেই পুরনো বিশ্বাসঘাতকতার নতুন সংস্করণ নয়? এটা ঠিক, তারেক রহমান সরকারের বয়স সবে 1 মাস। এর মধ্যে চরম সিদ্ধান্ত নেয়নি ভারত, তবে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ভয় পায়। তারেক সরকারের কাজকর্মে সেই সিঁদুরে মেঘের লক্ষণ কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। আওয়ামী লীগ নেতাদের জেল মুক্তির কোনো খবর নেই। যারা মুক্ত হচ্ছেন বিচার বিভাগের নির্দেশে নতুন মামলা দিয়ে তাদের আবার ঢুকিয়ে দেওয়া হচ্ছে জেলে। এই যদি বিএনপির গণতন্ত্র রক্ষার আসল ছবি হয় তাহলে সন্দেহ জাগেই। আর ঠিক এই কারণেই হয়তো এবার ভারত আর কোনো বিশেষ দূতের অপেক্ষা না করে অজিত ডোভালের মাধ্যমে সরাসরি 1 মাসের ডেডলাইন দিয়ে দিয়েছে। ভারত তার সাথে কথাবার্তা বলে শুধু কয়েকটি শর্তে, কয়েকটি বিষয়ে কেবল একমত হয়েছিল, কথা নিয়েছিল তারেক রহমানের কাছ থেকে। তাদের মধ্যে 1, ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের যেন বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেয়া না হয়। 2, দেশে ইনক্লুসিভ রাজনীতি যেন ফিরিয়ে আনা হয়, অর্থাৎ আওয়ামী লীগকে সরকারি নিষেধাজ্ঞা থেকে মুক্ত করা যেন হয় এবং একই সঙ্গে ক্রাইম ট্রাইব্যুনালের অন্যায্য অবৈধ বিচারকে আইন বিরুদ্ধ বলে ঘোষণা করে সেই বিচারকে বাতিল করা। এবং 3, সরকারে কোনোভাবেই চরমপন্থী বা মৌলবাদী শক্তির যেমন জামায়াতের সরাসরি অংশগ্রহণ থাকবে না। ভারতের এই 3 শর্তে সহমত হলে তারেক দেশে ফেরেন এবং ভারত সব রকমের সহযোগিতা দিয়ে তারেকের জয়ের পথ প্রশস্ত করে। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমান কি সেই 2004 সালের মতোই ভারতের বিশ্বাস ভাঙতে চলেছেন? ভবিষ্যতের পথ নিষ্কণ্টক রাখতে শেখ হাসিনার দেশে ফেরা বন্ধ করো, মৃত্যুদণ্ড বহাল রাখো, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে দাও, রাজনীতিতে যেন ফিরতে না পারে আওয়ামী লীগ, যাতে আমেরিকার দালালি করবার জন্য বাংলাদেশ অনন্তকাল তৈরি হতে পারে। দিল্লির রণমূর্তি এই কারণেই, এই জন্যই অজিত ডোভালের চরম বার্তা। কেননা পরিস্থিতি আবার সেই 2004-এর দিকে চলেছে। এই পরিস্থিতিতে ভারত আর হাত গুটিয়ে বসে থাকতে রাজি নয়। নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী সেখানে ডোভাল সাহেব কোনো কূটনৈতিক মারপ্যাঁচ নয়, বরং সরাসরি টাইম বাউন্ড হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের ডিজিএফআই কে সামনে বসিয়ে। কি ছিল সেই হুঁশিয়ারিতে? 1, আগামী 1 মাসের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে সমস্ত রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। 2, আইসিটি অধ্যাদেশ এবং তার অধীনে দেওয়া সমস্ত সাজা ও শেখ হাসিনার মৃত্যুদণ্ডের নির্দেশ বাতিল করতে হবে। 3, যদি এই 1 মাসের মধ্যে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভারত তার নিজের স্বার্থ, তার জাতীয় স্বার্থ রক্ষায়
যে ব্যবস্থা উপযুক্ত মনে করবে সেই ব্যবস্থা নিতে বাধ্য হবে। এই হুঁশিয়ারি শুধু কথার কথা নয়, ভারতের নিরাপত্তা বিশ্লেষকরাও বলছেন জামাতের উত্থান মানেই ভারতের উত্তর পূর্বাঞ্চলের অস্থিরতা তৈরি করা। ভারত কোনোভাবেই তার প্রতিবেশী রাষ্ট্রে পাকিস্তান ঘেঁষা কোন মৌলবাদী শক্তি, যে শক্তি বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তাদেরকে সহ্য করবে না। ভারত স্পষ্ট বলেছে সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা আছে, তবুও জামায়াতকে মন্ত্রী করার কথা উঠছে কেন? পুরনো ভালোবাসার টান, আমেরিকার চাপ? বাংলাদেশ যেন মনে রাখে আমেরিকার সমস্ত হুমকি উড়িয়ে দিয়ে ৭১-এ ভারতের ফৌজ স্বাধীন করেছিল বাংলাদেশকে। আজ দরকার হলে ভারতের ফৌজ উপযুক্ত ব্যবস্থা নিতে এবারও পিছিয়ে আসবে না। এই হইল ভারতের বন্ধুত্ব। এটা শুরু আজকে থেকে না, সেই 1971 সালের 16ই ডিসেম্বর থেকে শুরু করে আজকে পর্যন্ত ভারত কখনো মানতেই পারে নাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তারেক রহমান তার কথা না শুনলে সে এখানে সোলজার পাঠায়, সোলজার পাঠা, তোরা সোলজার পাঠা, বাংলাদেশে পাঠা, ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান, দুই পাকিস্তান মিলা বাম্বু লাগাবে, পাঠা তোরা, যদি ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশে সোলজার পাঠা, ন্যাংটা বানায় ছেড়ে দিবে। বাংলাদেশের প্রতিটা মানুষকে শুধু একটা কথা বলি ভাই, কথা খুব খারাপ লাগতে পারে, চেতনায় আবার পাশে আগুন লাগতে পারে অনেকের, এই বাংলাদেশ যেদিন আক্রান্ত হবে সেদিন সবার আগে পাকিস্তানি ভাইয়েরা এসে আপনার পাশে দাঁড়াবে, এটা গ্যারান্টি দিলাম। আমি জীবিত থাকি অথবা মৃত থাকি, একটা কথা বললাম, পাকিস্তান উইল বি দ্য ফার্স্ট কান্ট্রি আপনারে সাপোর্ট করার জন্য। অতএব পাকিস্তানের সাথে ভাই আমাদের কৌশলগত ভালো সম্পর্ক থাকতে হবে, তাদের সাথে আমাদের অস্ত্রের চুক্তি থাকতে হবে, মিলিটারি চুক্তি থাকতে হবে, বাণিজ্যিক চুক্তি থাকতে হবে, পাকিস্তানের সাথে সব ধরনের চুক্তি থাকতে হবে। যদি না হয় তাহলে এরা সারা জীবন আমাকে এইভাবে এই ধরনেরই করে যাবে। তারেক রহমান যেই কথাগুলো আমরা এর আগে আনন্দবাজারেও শুনেছি, এই ব্যক্তিও যেই কথাগুলো বলল, আপনি চুক্তি করে এসেছেন, যদি কৌশল হয়ে থাকে, 111-এ খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছে, খালেদা জিয়া বলেছে না আমি 111-এর এদের কোনো কিছু বৈধতা দিব না, পরে শেখ হাসিনাকে বৈধতা, এই প্রণব মুখার্জি তার বইতে লিখেছেন। তো আমরা ধরে নিলাম আপনি কৌশল করেই তারপরে তাদের সাথে মিলেমিশে এসেছেন, এবং আমরা এখনও পর্যন্ত, আমি আমার কথা বলি, আমি কিন্তু এখন পর্যন্ত আপনার প্রতি আমার যথেষ্ট সম্মান আছে তারেক রহমান। আপনার কিছু বিষয় আমি জানি, যে বিষয়গুলোর কারণে আমার বিশ্বাস যে আপনি কোনো দিন শেখ হাসিনা হবেন না, জিয়া পরিবার কখনো শেখ পরিবার হবে না, এই বিশ্বাসটা আমার আছে। এবং আপনি ঠিক সময় মতো, বিশেষ করে গত 2 দিনে জেনারেল মাসুদ এবং জেনারেল ওর আরেকজন কি মামুন খালেদ, দুইজনকে ধরার পরে আমার ভেতরে সেই বিশ্বাসটা আরও বেশি জন্মেছে যে আপনি এক এক করে সব কটাকে ধরবেন। এবং আপনারা একটা জিনিস বলে রাখি, তারেক রহমান, পৃথিবীতে কেউ সারা জীবন বাঁচে না, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। যদি সারা জীবন মানুষের মনে থাকতে চান আপনার বাবার মতো, তাহলে শুধু একটা কথা বলবো যে কিচ্ছু করার দরকার নেই ভাই। আপনি দুর্নীতি করেন, টাকা পয়সা নিয়ে লন্ডনে পাঠান, আপনি আবারও এই আওয়ামী লীগের মতো করেই প্রচুর টাকা পয়সা নেন, কোনো সমস্যা নেই ভাই। খালি ইন্ডিয়ার বিরুদ্ধে আমাদের একটা জায়গায় দাঁড় করায় দিয়ে যাবেন, যেটা আমরা ইউনুসের কাছে চেয়েছিলাম, ইউনুস করে নাই। আপনার কাছে আমাদের প্রত্যাশা থাকবে এই কাজটা খালি করে দেন। আপনার যে কোনো বিপদে, এই দেশের যে কোনো বিপদে বাংলাদেশের 18 কোটি মানুষ এক হয়ে আপনার পাশে দাঁড়াবে। ভারতে আসতে দেন, দেখি ওরা আমাদেরকে কি করে নিয়ে যায়। খালি আমাদের কিচ্ছু লাগবে না ভাই, আমাদের খালি আপনার এই আকাশ নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের করেন, যাতে আমরা আমাদের ইন্টারসেপশনের এই কাজগুলো যাতে আমরা খুব ভালোভাবে করতে পারি। ওদের আকাশ দিয়ে যদি ওরা আমাদের কিছু করতে না পারে, ওরা মাটিতে নামে আমাদের কিছু করতে পারবে না। সারা জীবন যুদ্ধ করলেও ইন্ডিয়ানরা আমাদের সাথে যুদ্ধ করে পারবে না, এই সাহস ওদের নাই। আর সেই সাথে আমাদের যা লাগে, অস্ত্র লাগে, যা লাগে, সেটা ভাই আপনাদের এই আল্লাহকে সাক্ষী রেখে বললাম, যদি পাকিস্তান সবার আগে আপনার পাশে না দাঁড়ায় এসা, আমি যদি জীবিত থাকি সেদিন আমার জুতার গলা নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। অতএব এরা যেই হুমকি ধমকি যা দিচ্ছে, আপনি এটাতে বিচলিত না হয়ে ওদের সাথে আপনাকে চোখে চোখ রেখে একটা পর্যায়ে গিয়ে কথা বলতে হবে। আপনার যতটুকু কৌশল অবলম্বন করা দরকার আপনি করেন, কোনো সমস্যা নাই। আপনাদের সামনে ভিডিওতে আজকে আমি কথা দিলাম যে বাংলাদেশ যদি ভারতের সাথে যুদ্ধ হয় এবং এই বর্তমান সরকার যদি বাংলাদেশের মানুষের পক্ষে থাকে, আমি যদি নাকি ওই দিন ফ্লাই করে বাংলাদেশে না যাই, তাহলে আমার সারা জীবন আপনি যা মনে চায়, ভীতু, কাপুরুষ, খারাপ, বজ্জাত, বেঈমান, মুনাফেক, যা মনে চায় বললেন, সেদিন যদি আমি দেশে না যাই। কিন্তু ওই সরকারকে, আমার দেশের ওই সময়ের সরকারকে
ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে হবে। অতএব আপনার যেই এই ভারত যে হুমকি আপনাকে দিয়েছে, এইটাতে আপনি তোয়াক্কা না করে আপনি বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া, বাংলাদেশের মানুষ, প্রতিটা মানুষ এক একজন সোলজার, যদি প্রয়োজন হয় আমাদেরকে প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন, যত টাকার, আমরা না খেয়ে বাংলাদেশের মানুষ ঘরের থালা বাটি বিক্রি করে আপনাকে টাকা দিবে, কত টাকা, কত ডলার লাগবে, কি অস্ত্র কিনতে হবে, আপনি সেগুলো কিনে এই দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন। বিশেষ করে এই আপনার ইন্টারসেপ্টরের যে এইটাকে আপনাদের করতে হবে, কারণ তাদের যেহেতু যুদ্ধ বিমান, তাদের মিসাইল আছে, তাদের ড্রোন আছে, সো এই জিনিসগুলোর জন্য কি করা দরকার সেটা যার সাথে চুক্তি করতে হয়, পাকিস্তানের সাথে করতে হোক, চীনের সাথে করতে হোক, তুরস্কের সাথে করতে হোক, আমেরিকার সাথে করতে হোক, রাশিয়ার সাথে করতে হোক, যার সাথে মনে চায় করেন, করে আমাদের এই নিরাপত্তার ব্যবস্থা করেন। মাটিতে নেমে যখন ওরা যুদ্ধে নামতে আসবে, ওইটার সাথে বাংলাদেশের মানুষ ফাইট করবে, সেটার জন্য আমাদের প্রশিক্ষণ দেন, যা প্রয়োজন সেটা করেন, এই দেশের মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা অন্তত গত 15 বছরে এরকম একটা প্রজন্ম তৈরি করেছে, যে প্রজন্মটা এই দেশে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হওয়ার জন্য মুখিয়ে আছে। কে বিএনপি করে, কে জামাত করে, কে কোন দল করে, চরমনাই করে না কি করে, ইন্ডিয়ার প্রশ্নে সবাই এক। অতএব আপনি সেটা করেন। আমাদের কিছু কিছু মানুষজন আছে যারা এখনও পর্যন্ত পাকিস্তানের সাথে আমাদেরকে একটা দ্বন্দ্ব বাধায় রাখার জন্য একটাই করে, ভাই 26শে মার্চ আমরা স্বাধীনতা দিবস, ওকে 16ই ডিসেম্বর ইন্ডিয়া তাদের কাছ থেকে লিখে নিয়ে গিয়েছে, আমাদের কারো আসতে দেন, ওকে, তারপরে ভাই আলাদা হয়ে গিয়েছে, দ্যাটস এনাফ, এটা ওভার, এখন আমরা দিনগুলো পালন করব, ঠিক আছে, গুতাগুতির দরকার নাই। তো পাকিস্তানের গুতায় কি পাকিস্তানের কাছ থেকে আপনি টাকা নিতে পারবেন? পাকিস্তান আপনার এখানে না আসলে পাকিস্তানের কী হবে? পাকিস্তানের ল্যান্ডের অভাব আছে? আমার মেয়ে 1,44,000 বর্গ কিলোমিটার, ওর 6,80,000 না কত হাজার বর্গ, আমার চাইতে এরকম 5টা রাষ্ট্রের মতো ওর একটা দেশ, মানুষ আমাদের চেয়েও কম, তো ওদের আমাদের জায়গা দরকার আছে নাকি? আমার এখানে আছে কি? আছে কিছু বাংলাদেশে। এখন ওরা আমাদেরকে, এই কিছু মানুষজন আছে যেগুলো এই দ্বন্দ্ব বাধায় রাখার জন্য ইচ্ছাকৃতভাবে, দেখেন সবশেষ খেলাটার কথা বলে আপনাদের শেষ করি। সবশেষ খেলার ক্রিকেট খেলাটায় বাংলাদেশ 3টা ম্যাচ খেললো।